আচ্ছা, আমরা কতদিন এটা দেখেছিলাম যে আমাদের আসলে কোর্স মডিউলটা কি হবে, রাইট রাইট। কোর্স মডিউলটা কি, আমি ওখান থেকে নিয়ে আসছি আর কি। ইনফ্যাক্ট কোর্স মডিউলটা কি হবে, কোর্স মডিউলটা কি হবে, ঠিক আছে। মানে আমরা এই এই কথাগুলো কালকে ডেমো ক্লাসে হয়তো করেছি, বাট এটা হয়তো কিছুটা আসবে আজকে, ঠিক আছে। আমরা আসলে ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং, আমরা এই কোর্স মডিউলটা এখানে নিয়ে আসছি। এটা আসলে ইসি কাউন্সিলের প্রদত্ত একটা আসলে মানে কোর্স ম্যাটেরিয়াল, মানে কোর্স মডিউল। এটা অ্যাটলিস্ট আমাদের তো ফলো করতেই হবে, কিন্তু আমরা উইল নট বি লিমিটেড অনলি দিস ইন মডিউল, ঠিক আছে। আমরা কিন্তু এর পাশে বাহিরে হয়তো অনেক কিছু কথা আসতে পারে, শেখার জিনিসপত্র আসতে পারে, আমরা আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। বাট অ্যাটলিস্ট আমাদের সামনে এটা থাকবে আর কি, যে এই অনুসারে আমরা আগে থাকবো। তো এখানে আজকে আমাদের উদ্দেশ্য ছিল অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন, ফুটপ্রিন্টিং, ফার্স্ট দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে যে আমরা আজকে নেক্সট দিনের প্রিপারেশন নিয়ে কথা বলবো। নেক্সট দিন থেকে আমরা আসলে পুরোপুরি প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করব। তার আগে আপনাদেরকে আপনাদের সিস্টেমের প্রিপারেশন কি নেওয়া লাগতে পারে, আপনাদের নিজের থেকে আপনাদের যে বলেছিলাম যে ভিএম ইনস্টল করা থেকে শুরু করে বা কি কি টুল ইনস্টল করা লাগতে পারে, সেগুলো হয়তো একটু কথা বলবো, যে সাকিব বলবে যে কি কি লাগতে পারে। এই উদ্দেশ্য ছিল আজকে আমাদের। আর এ নিয়ে আই হোপ যে আমরা এটা করতে পারবো। বাট আমি আজকে ইথিক্যাল হ্যাকিং এর এই ফার্স্ট টপিক গুলো নিয়ে, ফার্স্ট টপিকটা একটু নিয়ে গোত্র করবো। আমার মনে হয় আমি হয়তো একটু সময় দেন, আমি একটু গোত্র করি আর কি। আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর মানে ইসি কাউন্সিলের মানে আসলে প্রেসক্রাইবড মডিউল এবং তার ডিটেল। আমরা এটা পুরোপুরি যে এটা নিয়ে আমরা মুভ করবো ব্যাপারটা এরকম না, বাট এটা আমাদের সামনে থাকবে, এটার উপরে বেস করে আমরা কথা বলবো আর কি, ঠিক আছে। মানে আমরা এতক্ষণ অনেক কথা বলেছি অলরেডি। ইনফরমেশন সিকিউরিটি ওভারভিউ, সেটা মনে হয় আমার নতুন করে এখানে আর বলার দরকার নাই। ইনফরমেশন সিকিউরিটি কি জিনিস আমরা সবাই জানি। সো অলমোস্ট আমরা এই 1 ঘন্টা যেটা বললেন যে আমরা সময় পার করেছি মানে ইনফরমেশন সিকিউরিটি নিয়ে বা ইনফরমেশন নিয়ে। ইনফরমেশন নিয়ে আমাদের আর নতুন করে কিছু বলার নেই। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি হয়তো ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন নিয়ে কারো কি কোনো অবজারভেশন আছে কিনা, যে ইনফরমেশনটা কি। মানে মোট কথা আমি বারবার বলছি যে ইনফরমেশন হচ্ছে যে আমাদের পাওয়ার, ইনফরমেশন হচ্ছে যে নলেজ, এটা বলতে পারেন, ঠিক আছে। এবং আহ, এই ইনফরমেশনটাই আমাদেরকে সিকিউর করার দায়িত্ব পড়ে গেছে। আমাদেরকে ফাইটার হিসেবে একে সিকিউর করার জন্য কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি। এবারে সিকিউর করার জন্য আমরা আহ, আসলে ইথিক্যাল হ্যাকিং শিখবো, হ্যাকিং শিখবো। হ্যাকিং শিখবো কিন্তু ইথিক্যাল ওয়েতে। হ্যাকিং শিখবো কেন, হ্যাকিং যারা করে তারা কিভাবে হ্যাকিং করে সেটা আমরা যদি জানি, তাহলে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারবো। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই জন্য আমরা হ্যাকিং শিখতে আসছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এইগুলো নিয়ে অনেক গল্প আছে। যে এখানে যেটা বলছে যে এখানে অনেকগুলা ধরেন ইন্টারনেটে বা ইন দ্য ওয়ার্ল্ড, মানে সাইবার স্পেসে যেগুলো আছে, ম্যালিশিয়াস কোড, স্ক্রিপ্ট, ভাইরাস, স্প্যাম, মেলার, এই হ্যাকাররা এইগুলো ট্রেড, এইগুলো ইউজ করে আসলে কি করে, অ্যাটাক করে এবং তাদের উদ্দেশ্য হাসিল করে। লাইক ডাটা ব্রিচ করে, হ্যাক করে, whatever, ঠিক আছে, মোট কথা গেইন করে। সো এইগুলো এগেইনস্টে আমাদের কাজ করতে হবে আর কি। আচ্ছা, এরপরে এখানে এই জিনিসগুলো আমাদের দরকার নাই আলটিমেটলি। এটা কি মানে হিস্ট্রিক্যাল ডাটা দেখাচ্ছে যে কোথায় কোথায় কি হয়েছে এগুলো নিয়ে। আচ্ছা, আমি মূলত এইখানে কিছু কথা বলবো, যে কিছু আমাদের টার্মিনোলজি জানা দরকার। এই টার্মিনোলজি না জানি তাহলে আমাদের জন্য সমস্যা হবে, মানে দরকার হবে আর কি। এসেনশিয়াল টার্মিনোলজি, একটা হচ্ছে হ্যাক ভ্যালু। আমরা আমার মনে হয় যে এগুলো আপনারা ভাবেন যে পড়লে হয়ে যাবে, পড়তে পারেন। আমি জাস্ট হয়তো খুব কম সময়, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যগুলো, যে আমরা প্র্যাকটিক্যালি বেশি সময় দেবো। মানে বাট এইগুলো আমাদের জানা আচ্ছা, দরকার। পিডিএফটা মনে হয় ভিউ হচ্ছে না। এই স্লাইডটা মনে হয় হচ্ছে না, মুভ হচ্ছে না। আমরা জি জি প্রথম পেজেই আছি, জি আমরা কি দেখতেছি। এখন কি পিডিএফ দেখছেন না পিপিটি দেখছেন? না না, পিপিটি দেখতেছি কিন্তু প্রথম পেজেই আছি। আচ্ছা, না আমি কিন্তু চেঞ্জ করে, আচ্ছা দাঁড়ান, এক মিনিট আপনার পিপিটিটা শেয়ার হয়ে আছে, আপনার পিডিএফটা শেয়ার পিডিএফটা হয়নি। আসে নাই। জি, সরি 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 সরি। এবার এবার পিডিএফটা আসছে কি? জি জি, এবার আসছে। ওকে, আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই। আমরা কিন্তু আসলে হ্যাঁ, আমরা আমি যেটা বলছিলাম যে আমরা এসেনশিয়াল কিছু টার্মিনোলজির কথা বলবো।
এইগুলো আসলে দরকার হবে। এগুলো মানে এই সাইবার সিকিউরিটিতে বা এথিক্যাল হ্যাকিং এ বা ফাইটিং এ এইগুলো কথাগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাক ভ্যালু জিনিসটা কি? হ্যাক ভ্যালু মানে অত না জানলেও মানে হ্যাক ভ্যালু হচ্ছে যে দেখাই আছে এটা, মানে মোটিভেশন ফ্যাক্টর। মানে হ্যাকারদের জন্য মোটিভেশন ফ্যাক্টরটা কি, সেটাকে আমরা হ্যাক ভ্যালু বলতেছি। এদের মানে ফিনান্সিয়াল ভ্যালু থাকতে পারে, বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, বা কেউ আসলে ওই মজা করার জন্য করে, ফানের জন্য করে, এইগুলো আসলে বলতেছে, অথবা পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য এগুলো করে আর কি হ্যাক ভ্যালু। এরপরে জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাক বলতে আমরা মনে হয় সবাই জানি। আমরা কি জিরো ডে অ্যাটাক সবাই জানি না? জিরো ডে অ্যাটাকটা কি? জিরো ডে, আমি তারপরে বলি। জিরো ডে অ্যাটাক হচ্ছে যে সর্ট অফ ইউনো ভার্নারেবিলিটিস, সর্ট অফ ভার্নারেবিলিটিস, যে ভার্নারেবিলিটিস গুলা ধরেন জিরো ডেতে মানে আজকেই পাবলিশ হয়েছে, মানে আজকেই মানুষ জানতে পেরেছে। মানে এটা শুধু যে আবিষ্কার করছে সে জানে, আর কেউ জানতো না এতদিন, বা হ্যাকাররা জানতো, যে হ্যাকারের তৈরি করছে বা যে ব্যাড পিপল তৈরি করছে সেই শুধু জানতো, আর কেউ জানে না। এটাকে বলা হয় জিরো ডে অ্যাটাক, জিরো ডে অ্যাটাক বা জিরো ডে ভার্নারেবিলিটি। ঠিক আছে? মানে এই যে অ্যাটাক বা এক্সপ্লয়েট তৈরি হয়েছে, বা ভার্নারেবিলিটি তৈরি হয়েছে, হুইচ ক্যান বি exploit can be helpful to exploit any system or applications or whatever, if this vulnerability existed in this system. এটা খুবই সিরিয়াস একটা কেস, এবং এটা দিয়েই আসলে হ্যাকাররা অনেক 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 কিছু হ্যাক করে ফেলতে পারে আর কি। এবং এটা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এখানে প্রোটেকশন দেওয়ার জন্য সাফিসিয়েন্ট সময় পায় না পিপলরা, অর্গানাইজেশন গুলো। এটা হচ্ছে বড় সমস্যা। কারণ জিরো ডে মানে আজকে বেরোছে, এবং এটা আজকে তো আপনি পাবলিশ করতে পারতেছেন না, বা মানে ভেন্ডররা প্যাচ পাবলিশ করতে পারে না বা ফিক্স পাবলিশ করতে পারে না ইমিডিয়েটলি, রাইট? অ্যাটলিস্ট কিছু সময় লাগবে। এই সময়ের মধ্যে এই অ্যাটাকাররা এই জিরো ডে অ্যাটাক বা ভার্নারেবিলিটিকে ইউটিলাইজ করে আসলে হ্যাক করে ফেলে, এবং মানে তার গেইন করে ফেলে। এটা জিরো ডে অ্যাটাক, এটা জানা রাখা দরকার। ভার্নারেবিলিটি আমরা বলি, ভার্নারেবিলিটি হচ্ছে উইকনেস। Vulnerability weakness বা weak point of a system, of applications or any devices. এর যে vulnerability, লাইক উইকনেস মানে হচ্ছে যে এর কি হয়তো কনফিগারেশনের উইকনেস থাকতে পারে, তারপর হচ্ছে যে আপনার লুপ হোল থাকতে পারে, তারপরে ব্যাকডোর থাকতে পারে, তারপর হচ্ছে কোডিং এর সমস্যা থাকতে পারে, বাগ থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে ভার্নারেবিলিটি, যেটা ইউজ করে হ্যাকাররা এক্সেস করতে পারবে এবং সিস্টেমটাকে কন্ট্রোলে নিতে পারবে। এটা হচ্ছে যে ভার্নারেবিলিটি। এরপরে ডেইজি চেইনিং মানে হচ্ছে যে একটা সিস্টেমে এক করে অন্য সিস্টেমে অ্যাক্সেস নেওয়া। এটা হচ্ছে ডেইজি সিস্টেম, মানে চেইন, ডেইজি চেইন। ঠিক আছে? এক্সপ্লয়েট কথাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বারবার এটা আসবে। এক্সপ্লয়েট আর ভার্নারেবিলিটি এগুলোর মধ্যে মানে খুবই সম্পর্ক আছে। লাইক যেটা বলবো যে ভার্নারেবিলিটি হচ্ছে উইকনেস, আর এক্সপ্লয়েট মানে হচ্ছে যে যেইটা যে কোড বা স্ক্রিপ্ট ইউজ করে আপনি ওই ভার্নারেবিলিটিকে এক্সপ্লয়েট মানে কম্প্রোমাইজ করে সিস্টেমে ঢুকতে পারবেন। এটা হচ্ছে যে আপনার এক্সপ্লয়েট। ঠিক আছে? এক্সপ্লয়েট হচ্ছে যে আপনার ভার্নারেবিলিটিকে কম্প্রোমাইজ করে সিস্টেমের কন্ট্রোল নেওয়ার জন্য যে কোড বা ইয়েটা তৈরি হয়, হ্যাকাররা যেটা বের করেছে সেটা হচ্ছে এক্সপ্লয়েট। দেখবেন যে অনেক ভার্নারেবিলিটিস আছে কিন্তু তার এক্সপ্লয়েট এখনো পাওয়া যাচ্ছে না। তখন আমরা এতে দেখবো, যখন আমরা মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, যে হাউ উই ফাইন্ড দ্য এক্সপ্লয়েট। আপনি এক্সপ্লয়েট না পাইলে কিন্তু ভার্নারেবিলিটি কি ইউটিলাইজ করতে পারবেন না, আপনি এক্সপ্লয়েট লাগবে। ঠিক আছে? তো এক্সপ্লয়েট না থাকলে হবে না। এক্সপ্লয়েট হয় আপনি নিজেও বানাতে পারেন চাইলে, অথবা পাবলিক বানায় রাখছে সেটা, মানে হ্যাকাররা বানায় রাখছে, সেটা ইউজ করে আপনি এক্সপ্লয়েট করতে পারবেন বা কম্প্রোমাইজ করতে পারবেন, কন্ট্রোল দিতে পারবেন। ডক্সিং হচ্ছে যে মানে এটা, সরি, ডক্সিংটা হচ্ছে যে এটা একটা কি বলবো, যে ব্যাড থিংস। এটা ব্যাড পিপলরা করে কি, আপনার পার্সোনাল ইনফরমেশন হ্যাক করে বা চুরি করে বা কোনোভাবে ক্যাপচার করে কন্ট্রোল করে পাবলিকলি পাবলিশ করে দেয়, যার ফলে আপনি বিপদে পড়েন। ঠিক আছে? এটা এটা একটা মানে জেনে রাখা ভালো। আর এরপর পেলোড সিমিলার টু এক্সপ্লয়েট, সিমিলার, মানে পেলোড হচ্ছে যে এক্সপ্লয়েটের সাপোর্টিং একটা 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 টুল। ঠিক আছে? যেই এক্সপ্লয়েটটাকে
এই পেলোডটা এই এক্সপ্লয়েটটা ইউজ করে পেলোড দিয়ে আসলে অ্যাটাকটা করে। তো অ্যাটাক করার জন্য আসলে কি লাগে? এক্সপ্লয়েট লাগে, প্রথমত ভালনারেবিলিটি লাগে, ভালনারেবিলিটি থাকতে হবে, এরপরে এক্সপ্লয়েট থাকতে হবে, এক্সপ্লয়েটের সাথে পেলোডটা থাকবে। এগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে পেলোড এক্সপ্লয়েট ইউজ করে অ্যাটাক করতেছে। এটা জানা রাখেন আপাতত। পেলোড হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। অ্যাটাক করা যায় কিভাবে, কোন সিস্টেমে ভিতরে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়া যায় কিভাবে, কন্ট্রোল নেওয়া যায় কিভাবে, সেটার জন্য এই পেলোডটা আমাদের কার্যকরী। এরপরে বট। বট আমি গতদিনে বলেছিলাম, বট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এবং অ্যালার্মিং একটা ওয়ার্ড বলতে পারি আমরা এখানে। এখানে দেখেন রোবট থেকে বট আসছে, আসলে রোবটের রো বাদ দিলে বট হয় আর কি, ঠিক আছে। এটা আসলে রোবটের মতোই কাজ করে, সত্য কথা হচ্ছে। এটা কি করে? এটা একটা সত্য বলতে পারেন ম্যালওয়্যার টাইপের বা অ্যাপ্লিকেশন, ব্যাড অ্যাপ্লিকেশন বা একটা রিমোটলি কন্ট্রোলেবল একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন। এবং এটা আপনি চাইলে এটাকে ভালো কাজ ইউজ করতে পারেন আর ব্যাড পারপাস ইউজ করতে পারেন। বাট এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জানার। এবং আমি বলবো যে আমি গতদিনে বলেছিলাম যে অলমোস্ট যাদের পিসি গুলো অত মানে কন্ট্রোলড না, প্রোটেক্টেড না, বিশেষ করে এই পিসি গুলো দেখবেন যে কারো না কারো পিসিতে বট ইনস্টল করা হয়ে গেছে, কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে। এবং এই ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করে কি হয়, হ্যাকাররা মানে দেখবেন যেদেরকে বলা হয় বটনেট মাস্টার, এরা করে কি আপনার পিসির কন্ট্রোলটা তাদের হাতে চলে যায়। আমি আমি আপনারা বুঝতেই পারে না যে আপনার পিসিতে একটা বটনেট ইউজ করে ওরা ব্লকচেইন, জানেন তো ব্লকচেইন কি জিনিস? ব্লকচেইন এর মাইনিং, ব্লকচেইন মাইনিং করার জন্য হিউজ পরিমাণে পাওয়ার লাগে, হিউজ পাওয়ার লাগে। এত সিপিইউ পাওয়ার কোথায় পাবে? এই যে বটনেটের মাস্টাররা কি করে, আপনার এই হাজার হাজার পিসি কে বটে বট ইনস্টল করে তাদের একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসে, এটা হচ্ছে বটনেট বলে। এই বটনেটের আন্ডারে নিয়ে ধরেন এখানে কয়েক হাজার বা কয়েক মানে ইভেন মিলিয়ন মানে পিসি কে একসাথে করে ওর পাওয়ার ইউজ করে মাইনিং এর কাজে ইউজ করে, ব্লক চেইনের মাইনিং এর, অথবা কাউকে ডিডস অ্যাটাক করার জন্য, হ্যাঁ, বা ডস অ্যাটাক করার জন্য এগুলো কাজে ইউজ করে। এইটা কিন্তু আপনার পারপাসফুলি আপনার অর্গানাইজেশনে অটোমেটেড সিস্টেম অটোমেশন করার জন্য কাজে লাগাতে পারবেন। যে আপনি মানে কোনো নিজের তৈরি কোনো সফটওয়্যার সিস্টেমে ইনস্টল করে দিলেন, সেন্ট্রালি একটা কন্ট্রোলিং পয়েন্ট দেখলাম, এজেন্ট বলে না, এজেন্ট, এই এজেন্টই, এজেন্টের ডিফারেন্ট নাম হচ্ছে বট। বট আসলে সামওয়ান ইজ কন্ট্রোলিং ফ্রম আউটসাইড, ঠিক আছে। তো এই কন্ট্রোল করে এই বটটা, যেটাকে আমরা C2 বলি, কমান্ড ইন কন্ট্রোল, কমান্ড ইন কন্ট্রোল, এই ধরনের অ্যাটাক মানে আপনার ম্যালওয়্যার অ্যাক্টিভিটি কিন্তু হয়। এবং এটা দেখবেন যে আমাদের রিসেন্ট মানে ডেফিনেটলি আইপিএস আইডিএস বলে এটা ধরতে পারে আর কি, ঠিক আছে। এবং কেউ যেতে পারে মানে এন্টিভাইরাস টুল সবগুলো এটা ধরতে পারার কথা আর কি, মোস্টলি ধরে আর কি। তো তখন আমরা বুঝতে পারি, বাট এটা কিন্তু হিউজ পরিমাণে আছে, স্টিল আছে আমি বলবো, ঠিক আছে। এই যে এটা স্পামড ভাইরাস ওয়ার্ম রেডিং, এই নিয়ে আমি এখানে একটু বেশি সময় কাটলাম। এই বটটা এই টার্মগুলো আমাদের শেখাটা জরুরি। আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে শিখবো, বা সবকিছু তো আমরা একদিনে শিখতে পারবো না, আমাদের শেখা দরকার। এরপরে এই যে এলিমেন্টস অফ ইনফরমেশন সিকিউরিটি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার মনে হয় যে এখানে অনেকেই হয়তো জানেন, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে সবার জন্য যে এই কোর্সটা, এই ইনফরমেশন গুলোটা জানা জরুরি। এলিমেন্ট অফ ইনফরমেশন সিকিউরিটি। আচ্ছা, ইনফরমেশন সিকিউরিটি মানে হচ্ছে যে আসলে কি সিকিউরিটি মানে কি, আমরা সিকিউরিটি ইনশিওর করব। ইনফরমেশন সিকিউরিটি মানে আসলে ইনফরমেশন টু বি সিকিউরড, ঠিক আছে। আমরা এই এই অ্যাসপেক্টে চিন্তা করব। ইনফরমেশন সিকিউরিটি মিনস হচ্ছে ইনফরমেশন টু বি সিকিউরড। এই ইনফরমেশন টু বি সিকিউরড করার জন্য মানে আসলে তিনটা অ্যাসপেক্ট থেকে আমরা চিন্তা করব। একটা হচ্ছে ইনফরমেশনের কনফিডেন্সিয়ালিটি, মানে এই ইনফরমেশনটাকে যাতে আমরা কনফিডেন্ট রাখতে পারি, কেউ যদি চাইলেই এক্সেস করতে না পারে, কেউ যদি চাইলেই আনঅথরাইজ এক্সেস করা আর কি, যেটা এটাকে স্টিল করতে না পারে, হ্যাঁ, এটাকে মিসইউজ করতে না পারে। এই জন্য আমরা এটাকে কনফিডেন্সিয়াল রাখবো। কনফিডেন্সিয়াল রাখার একটা বড় শর্ত হচ্ছে যে আনঅথরাইজ এক্সেসটাকে প্রোটেকশন দেওয়া। কন্ট্রোলটা হচ্ছে যে আনঅথরাইজ এক্সেসকে কন্ট্রোল করা। এটা এটা ট্রায়েড বলে, এটা ইনফরমেশন সিকিউরিটির তিনটে পিলার বলতে পারেন আপনারা। ট্রায়েড, এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এটা হচ্ছে ইন্টিগ্রিটি, আর এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আপনি আপনি আইটি সিকিউরিটি যে কোনো জায়গায় যান না কেন, এই তিনটে জিনিস মাথায় রাখবেন। এই তিনটে জিনিসের উপরে আসলে পুরো ইনফরমেশন সিকিউরিটিটা ডিপেন্ড করছে।
তিনটা হচ্ছে যে পিলার অফ ইনফরমেশন সিকিউরিটি। পিলার অফ ইনফরমেশন সিকিউরিটি, এটা কনফিডেন্সিয়াল আমি বললাম। আর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আনঅথরাইজ মডিফিকেশন, আনঅথরাইজ আর হচ্ছে আনওয়ান্টেড বা আনইনটেনশনাল মডিফিকেশন। ঠিক আছে, কোনো আনঅথরাইজ পিপল গিয়ে যদি কোনো ডাটাকে মডিফাই করে ফেলে, চেঞ্জ করে ফেলে, এটাকে বলা হয় ইন্টিগ্রিটি ইস্যু। আবার কোনো অথরাইজ পিপলও যদি আনইনটেনশনাল কোনো মিস্টেকের কারণে মানে কোনো চেঞ্জ নিয়ে আসে, সেটাও কিন্তু ইন্টিগ্রিটি ইস্যু, ইন্টিগ্রিটি ঠিক থাকলো না। ঠিক আছে, আমরা নিজে আরো পড়বো এটা। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে যে কোনো সার্ভিস, আমাদের যে কোনো সার্ভিসটা চাইলেই যাতে যার যার পাওয়ার কথা, সার্ভিসটা অ্যাক্সেস করার কথা, সে যাতে পায়। whenever he or she wants to get access as he supposed to get, he should get these things. এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এবং সে তার পারফরমেন্স অ্যাসপেক্টে বলেন বা অ্যাভেলেবিলিটি মানে অ্যাভেলেবিলিটি অ্যাসপেক্টে বলেন, মানে পারফরমেন্স মানে হচ্ছে তার অ্যাভেলেবল কিন্তু এত স্লো, সেটাও কিন্তু সমস্যা, সেটা অ্যাভেলেবিলিটি ইস্যু। ঠিক আছে, মোট কথা হচ্ছে অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে যখন যার পাওয়ার কথা সে যাতে সেটা অ্যাক্সেস করতে পারে, সেটা ইনশিওর করার কথা নামই হচ্ছে অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি ইনশিওর। তো এই তিনটে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, মাথায় রাখবেন। এই তিনটে কিন্তু ইনফরমেশন সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটে অ্যাসপেক্ট, এবং এটা পিলার বলতে পারেন আপনারা, ট্রায়াড বলে আর। ঠিক আছে, আচ্ছা এখানে নিয়ে এখানে সুন্দর করে লেখা আছে, এই এই টেবিলটা দেখলে আপনি বুঝতে পারবেন। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, লস অফ প্রাইভেসি, আনঅথরাইজ অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন। আর এটার কন্ট্রোলটা যেটা আছে, এটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের আসলে ইথিক্যাল হ্যাকিং শেখার উদ্দেশ্য কি? ইথিক্যাল হ্যাকিং শেখার উদ্দেশ্য হচ্ছে যে প্রোটেকশন। আসলে কি আমরা তো হ্যাকার হবো না, আমরা তো মানে আমরা তো ব্যাড ইন্টেনশন নিয়ে হ্যাকিং শিখছি না, রাইট? আমরা গুড ইন্টেনশন নিয়ে হ্যাকিং শিখবো। গুড ইন্টেনশনে হ্যাকিং শেখার কারণ হচ্ছে যে আমরা যদি গুড ইন্টেনশনে হ্যাকিং শিখি, তাহলে কি করবো? আমরা ব্যাড ইন্টেন্ডেন্ট হ্যাকারদেরকে প্রোটেক্ট করতে পারবো। এই প্রোটেক্ট করার জন্য কি করতে হবে? এই কন্ট্রোল বসাতে হবে, এই নিজেদেরকে ডিফেন্স করতে পারবো। অ্যাবসলিউটলি। আমরা চোর কিভাবে চুরি করে, ডাকাতরা কিভাবে ডাকাতি করে, সেটা শিখে আমরা আসলে তাদেরকে প্রোটেক্ট করবো। মানে আইডিয়াটা এরকম আর কি, বুঝছেন? আচ্ছা, তো এটা এই কন্ট্রোলটা হচ্ছে মেকানিজম। এই কন্ট্রোল মেকানিজম দিয়ে আমরা আসলে এই তিনটে ক্রাইটেরিয়াকে, তিনটে পিলারকে, অ্যাট্রিবিউটকে আমরা সিআইএ বলা হয়। এটাকে দেখেন, সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই কন্ট্রোলটা আমি ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কন্ট্রোল। এটা হচ্ছে এনক্রিপশন করা, অথেন্টিকেশন করা, অ্যাক্সেস কন্ট্রোল করা। এই এনক্রিপশনটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির একটা টার্ম। এটা অনেকেই হয়তো জানি, বাট এটা আমাদের সবার জানা উচিত। এনক্রিপশন আমরা পরে জানবো, এটা একটা মডিউলই আছে, সেখানে আমরা কথা বলবো আর কি। এনক্রিপশন মানে হচ্ছে যাতে অন্যরা চাইলেই এই কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে না পারে, এক্সেস করতে না পারে, দেখতে না পারে, পড়তে না পারে, বা আপনার রাইট করতে না পারে, হ্যাঁ, চুরি করতে না পারে। এই অথেন্টিকেশনও হচ্ছে যে এই কনফিডেন্সিয়ালরা কন্ট্রোলিং মেকানিজম, অ্যাক্সেস কন্ট্রোলার। ইন্টিগ্রিটি হচ্ছে যে মেকার চেকার বসানো, কোয়ালিটি অ্যাসুরেন্স বসানো, অডিট লগ বসানো, এই সব কিছুই। ইন্টিগ্রিটি আসলে আপনার অথরাইজেশন মানে অথেন্টিকেশন কন্ট্রোল করেও বা অ্যাক্সেস কন্ট্রোল করেও করতে পারেন। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি হচ্ছে যে বিজনেস কন্টিনিউটি। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে ধরেন আপনার সার্ভিস ডাউন হয়ে গেলে যাতে আরেকজন এই সার্ভিসটা দিতে পারে, অল্টারনেট ব্যাকআপ রাখা, বা রিডান্ডেন্সি রাখা, রেজিলিয়েন্সি রাখা, বা সাইট রিডান্ডেন্সি রাখা, ইভেন অনেকভাবে করা যায় অ্যাভেলেবিলিটি ইনশিওর করার জন্য। এটা হচ্ছে কন্ট্রোলিং মেকানিজম। আরো করা যায় এখানে এই যে সিকিউরিটি থ্রেট যেগুলো আছে, যেমন হচ্ছে যে আপনার ডিডস বা ডস, এইগুলোকে প্রোটেকশন দিয়েও আমরা করতে পারি। যে কিভাবে অ্যাভেলেবিলিটি ইনশিওর করা যায়। যেমন আমি একটু আগে বললাম যে বটনেট মাস্টাররা কি করে, কারো সার্ভিস যদি বন্ধ রাখতে চায়, তখন ওরা করে কি, হাজার হাজার বট পিসি থেকে কোন একটা সিস্টেমের মধ্যে কি করে, অ্যাটাক চালায়, হয়তো পিং করে বা রিকোয়েস্ট পাঠায়, এইচটিটিপি পোর্টে রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, এইগুলো পাঠানোর জন্য ওই বটনেট ইউজ করে, সেটাকে বলে ডস। এই ডসটা অ্যাভেলেবিলিটিকে ব্রেক করে, ডিসরাপ্ট করে দেয় অ্যাভেলেবিলিটিকে। তো এই বট মানে এই ডিডস বা ডস প্রোটেকশন করেও আমরা অ্যাভেলেবিলিটিকে ইনশিওর করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই সিআইএ ট্রায়াডটার আপনাকে মূল তিনটে বেসিক কাজের কথা বললাম। এর বাইরেও আরো কিছু কিছু আছে সাহায্যকারী বলতে পারেন, যে অথেন্টিসিটি। আসলে এটাও আমাদের একটা কন্ট্রোলিং মেকানিজম, অথেন্টিসিটিটা ইনশিওর করা। আসলে
আপনার অথেন্টিকেশন কোত্থেকে হচ্ছে, আসলে কি রাইট পিপল থেকে এটা এক্সেস হচ্ছে কিনা, সেই জিনিসটাকে ইনশিওর করার নাম হচ্ছে অথেন্টিসিটি ইনশিওর করা। এবং অরিজিনেটরটা কে, সেটা রাইট পিপল কিনা বা রাইট অরিজিনেটর কিনা, সেটা ইনশিওর করার নাম হচ্ছে অথেন্টিসিটি। এটা আমরা মানে আরো দেখবো আর কি, এখানে আরো একটু ডিটেল লেভেলে আছে। দেখবেন যে কনফিডেন্সিয়ালিটি মানে এই জিনিসগুলো কেন একটু বেশি বলছি, কারণ এটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা বেসিক একটা ইনফরমেশন সিকিউরিটির জন্য বেসিক কিছু ইনফরমেশন, এটা বেসিক কিছু অ্যাট্রিবিউট বলতে পারেন, বেসিক কিছু ফিচার বলতে পারেন, এটা জানা খুবই জরুরি। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এরপরে আরো দুটি কিছু আসছে, অথেন্টিকেশন আর হচ্ছে যে নন রিপুডিয়েশন। হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি আমরা অলরেডি বলে ফেলছি যে আনঅথরাইজ অ্যাক্সেস আর মডিফিকেশন থেকে প্রোটেকশন করানো, যে ইন্টিগ্রিটি ইনশিওর করা। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে যখন যে চাইবে সার্ভিসটাকে দেওয়ার কথা সেটাতে সার্ভিস পায় যে কোনো সময়, মানে তার এক্সপেক্টেড টাইমে। আর অথেন্টিসিটি বললাম যে এটা হচ্ছে ইনশিওর দ্য জেনুইনিটি ইনশিওর করা, যে আসলে জেনুইন পিপল থেকে আসছে কিনা রিকোয়েস্টটা, জেনুইন সোর্স থেকে আসছে কিনা, এটাকে ইনশিওর করা, জেনুইন লোকেশন থেকে আসছে কিনা, অনেকভাবে করা যায় আর কি। আর নন রিপুডিয়েশন মানে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আপনি বুঝে ফেলতে পারেন যে নন রিপুডিয়েশনটা হচ্ছে এটা একটা ক্রিপ্টোগ্রাফিক টার্ম বলতে পারেন, ক্রিপ্টোগ্রাফি দিয়ে আমরা ইনশিওর করে থাকি। মানে কেউ একজন আপনাকে থ্রেড দিয়ে বা মেরে গিয়ে বা হ্যাক করে বললো আমি করে নাই, বা কোনো একটা মেসেজ পাঠায় বললো আমি করে নাই, আমি কি করবেন? হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে এরকম হয়ে থাকে আর কি। হ্যাঁ, রাইট, মানে যখন যদি মানে দেখতে না পারে তখন বলে যে আমি করে নাই। কিন্তু এখানে দেখতে পারার তো প্রশ্ন নাই, এখানে প্রশ্ন হচ্ছে রিমোটলি আপনাকে কেউ একজন অ্যাটাক করছে, বা আপনাকে কেউ একজন ব্যাড মেসেজ পাঠাইছে, বা আপনি এখানে অ্যাটাক হিট করছে, এটা পরে, বা আপনাকে একটা মেইল পাঠাচ্ছে, সে ফর এক্সাম্পল মেইল পাঠায় পরে বললো যে আমি মেলটা পাঠাই নাই। সে ফর এক্সাম্পল আপনাকে থ্রেড দিয়ে একটা মেইল পাঠালো, পরবর্তী পর্যায়ে আপনি দেখলেন যে অমুক পিপলটা এই মেলটা করছে, কিন্তু আপনি সে অস্বীকার করছে। এই অস্বীকার যাতে করতে না পারে তার জন্য কিছু মেকানিজম আছে, যে আপনি পাঠাইছেন কিন্তু আপনি পরবর্তী পর্যায়ে যাতে অস্বীকার করতে না পারেন তার জন্য প্রুফ আছে, সেই প্রুফটা হচ্ছে নন রিপিটেশন বলা হয়। এটার ক্রিপ্টোগ্রাফিক টার্ম হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক মেকানিজমটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার দিয়ে আপনার এটা করা যায়, ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সার্টিফিকেট, এই টার্মগুলো আপনারা দেখতে পাবেন যে এটা দিয়ে এটা করা হয়। এটা যে গ্যারান্টি অফ অ্যাসিউরেন্স, আর যেটা বলে যে যে আসলে কাজটা করছে সে যাতে পরবর্তী পর্যায়ে অস্বীকার করতে না পারে, এটা হচ্ছে যে নন রিপুডিয়েশন। আমরা ক্রিপ্টোগ্রাফিতে এটা আরো ডিটেল লেভেলে পড়বো, ডিজিটাল সিগনেচার কি, ডিজিটাল ইনভেলপ কি, ডিজিটাল সার্টিফিকেট কি, এই জিনিসগুলো। রাইট, এখানে আছে দেখবেন যে যে ইনফরমেশন অ্যাসুরেন্স পিলার হুইচ গ্যারান্টি দি ইনফরমেশন ট্রান্সমিশন রিসিভিং বিটুইন দি সেন্ডার এন্ড রিসিভার। আচ্ছা, এরপরে এখানে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার দিয়ে এটা করা যায়, মানে ইনশিওর করা যায়। নন রিপুটেশন ইজ অ্যাসুরেন্স অফ কমিউনিকেশন অথেন্টিসিটি সিস্টেম। আচ্ছা, আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে একটু ফিডব্যাক চাইবো। আমি যেগুলো বলছি এটা কি আপনাদের কাছে কি বোরিং লাগছে, না ভালো লাগছে, নাকি বোঝা যাচ্ছে না, বা মানে কোনো কোশ্চেন থাকলে আপনারা হাত রেজ করে বলতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। আমরা গল্পের ছলে পড়বো, এটাই আমার কাছে ভালো মনে হয় আর কি। ঠিক আছে, আমি আমার যেটা মানে ভালো লাগে, বা মানে আমাদের যে স্ট্র্যাটেজি বা আমাদের যে প্ল্যানও ছিল, যে আমরা আসলে পড়বো কিভাবে, শিখবো কিভাবে, বার্সাই ভিউ থেকে। বার্সাই ভিউ তো বুঝছেন, টপ ভিউ থেকে। টপ ভিউ মানে হচ্ছে যে আমরা আসলে কি শিখতে চাচ্ছি সেটা আমার জানা দরকার। আমি যদি অবজেক্টিভলেস এগিয়ে থাকি, আমি আসলে, বা এইমলেস এগিয়ে থাকি, আমি আসলে আলটিমেটলি একটা জায়গায় গিয়ে হারাই যেতে পারি। এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের আসলে একটা ওভারভিউ থাকা দরকার, আমরা কি শিখতে যাচ্ছি, প্ল্যান করা দরকার, আর স্ট্র্যাটেজি থাকা দরকার, অবজেক্টিভ থাকা দরকার, যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে যাবো। আমরা আসলে শিখতে যাচ্ছি ইথিক্যাল হ্যাকিং, এই শব্দটা, রাইট। ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আমাদের এত কিছু করতে হবে, কেন করতে হবে সেটা ব্যাখ্যা আমাদের জানা উচিত। আমি কেন এই যে ইনফরমেশন সিকিউরিটির ট্রায়াডটা শিখবো, কনফিডেন্সিয়ালিটি, ইনফরমেশন ইন্টিগ্রিটি, আর হচ্ছে যে অ্যাপিলেবিলিটি, এটা কেন শিখবো? এই তিনটে আসলে বললাম যে আইটিরই বলতে পারেন, ইনফরমেশনেরই তিনটে বেসিক জিনিস। এবং এটাই আসলে হ্যাকাররা নষ্ট করে। হ্যাকারদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে কনফিডেন্সিয়ালি মানে ডাটা চুরি করে ফেলে, মানে ব্রিচিং করে ফেলে, ডাটা ব্রিচ করে ফেলে, এবং করে নিয়ে সেগুলো কি করে, বিক্রি করে, বা কাজে লাগায়, বা অন্য অন্য থ্রেট করে, বা আপনার কি করে, মানে ফিনান্সিয়াল গেইন করে আর কি। আর
হচ্ছে যে মডিফিকেশন করে। মডিফিকেশন করেও ব্যাংকিং সেক্টরে যদি আপনি একটা অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় ইউনিভার্সিটি পড়ে, সে মার্কস কম পেয়েছে, এখন সে বলবে যে সরি একটু, হ্যালো হ্যালো হ্যালো, শাকির ভাই আপনি শুরু করতে পারেন। সরি সরি, অনেকে ওই যে ওয়েটিং এ ছিল তো, এই জন্য আমাকে আসলে ফোন করেছে যে ওয়েটিং এ আছে আর কি, আমি অ্যাডমিট করবো। এ নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে উদ্দেশ্যটা থাকা উচিত আমরা আসলে কি শিখতে যাচ্ছি। ইথিক্যাল হ্যাকিং শেখার আগে এই জিনিসগুলো আমাদের জানা দরকার বলে আমি এত কথা বলছি আর কি, ঠিক আছে। আর এটা আসলে কোর্সটা প্ল্যানও করেছি এরকম করে, কারণ উদ্দেশ্য আছে কিছুটা। বাট আমরা যদি না বুঝি স্যার আমরা একটু কথা ইন্টার করতে। জি জি জি। স্যার ওই আমি স্যার রিকোয়েস্ট দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেল আর কি। তো স্যার ক্লাসটা তো মনে হয় মিস হয়ে গেল। ও আচ্ছা 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 আচ্ছা, মানে এটা আমি অনেক সময় ওই যে মানে ডিসপ্লে করে রাখছি তো বুঝতে পারি না আর কি। স্যার আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, তো স্যার আমি পৌনে 10টার দিকে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, তো এরপর থেকে রিকোয়েস্ট দিয়ে বসে আছি। আচ্ছা ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন স্যার। এখন এটা এখন রেকর্ডিং এখন কি জয়েন পাওয়া করতে যাবে না? পারছেন তো নিশ্চয়ই, আমি এখন অ্যাডমিট করেছি আর কি। হ্যাঁ এই মাত্র, হ্যাঁ জয়েন করতে পারবো। সরি আমি আসলে দেখতে পাই না তো এখান থেকে। আপনার যদি ওই যে টিউশন ভাইকে ফোন করেন আর কি, বেটার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। স্যার আচ্ছা কন্টিনিউ। আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে উদ্দেশ্যটা জানা উচিত, আমাদের থাকা উচিত, তাহলে আমরা রাইট ট্র্যাকে আগাতে পারবো আর কি। আচ্ছা এরপরে আমি যেটা আসি, সিকিউরিটি, ফাংশনালিটি, ইউজিবিলিটি, এটা এটা হালকা একটু আমি বলে দেই, মানে নট নট ইন ডিটেল। এটা হচ্ছে যে সিকিউরিটি, এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে সিকিউরিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আবার ডিফেন্সিভলি ইম্পর্টেন্ট। দেখবেন যে অনেক সময় সিকিউরিটি ইম্পোজ করলে ফাংশনালিটি যে ইম্প্যাক্ট পড়ে, আবার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি হয় না, একটু কঠিন ভাবে ইউজ করতে হয়। লাইক আপনাদের বাসায় আপনি যদি ভিপিএন করেন, ভিপিএন যদি ডুয়েল ফ্যাক্টর বসানো হয়, বিরক্ত লাগে না আপনার? এই যে ফর্টিনেটের বা সিসকো ক্লায়েন্ট ইউজ করো, ইনস্টল করো, ওটাকে আবার আবার ডুয়েল ফ্যাক্টর দিয়ে মানে পাসওয়ার্ড দাও, অনেক ঝামেলা না? এই জন্য বলা হচ্ছে যে সিকিউরিটি ইম্পোজ করতে গেলে ইউজিবিলিটির বা ফ্রেন্ডলিনেসের মানে ল্যাকিংস হয়ে যায় আর কি, ফাংশনালিটি কমে যায় আর কি অনেক সময়। তো এইটা বলা হচ্ছে যে একটা আইডিয়া, এটা নিয়ে রাখেন, এটা ইম্পর্টেন্ট যে আমাদের এই ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি সিকিউরিটি চান বেশি, তাহলে তো আপনার একটু কষ্ট করতেই হবে, একটু এক্সট্রা কাজ করতে হবে, ঠিক আছে। আবার ফাংশনালিটি অনেক সময় কমে যেতে পারে। এটা আসলে ট্রেড অফের বিষয়, আপনি কতখানি সিকিউরিটি দিতে যাচ্ছেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এরপরে আমি এখানে খুব বেশি সময় ব্যয় করবো না, এটা আমরা আগে বলছি যে মোটিভ, গোলস, অবজেক্টিভ কি আছে এখানে আসলে। মানে অ্যাটাকার কেন অ্যাটাক করতে যাবে, তার কিছু মোটিভ থাকতে হবে, গোল থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে। সেটা আমরা এখানে এখানে অ্যাটাক মানে হচ্ছে যে আহ, আপনি মনে হয় গ্রাফ থেকে দেখতে পাচ্ছেন, মোটিভ, মেথড আর হচ্ছে ভালনারেবিলিটি, ঠিক আছে। এই তিনটের কম্বিনেশনে কিন্তু অ্যাটাক, ঠিক আছে। অ্যাটাক কিভাবে করবে, অ্যাটাকের জন্য ওর মোটিভেশন থাকতে হবে যে আমি অ্যাটাক করতে যাব বা হ্যাক করতে যাব, এর জন্য আমার ফিনান্সিয়াল বেনিফিট থাকতে হবে, বা আবার পলিটিক্যাল গেইন থাকতে হবে, বা আমাদের হয়তো দেশের কোন স্বার্থ আছে অ্যাক্টিভিস্ট যেটা করে, ঠিক আছে। হ্যাঁ, এবং এটা কোন মেথডে আমরা করতেছি, হ্যাঁ, সেটা আমরা আমরা কি ওয়ার্ম ছাড়বো না বট ছাড়বো, নাকি স্পাম করব, ফিশিং করব, করে আমরা করবো, এটা হচ্ছে মেথড, হ্যাঁ, অ্যাটাক ভেক্টর আর কি। আর ভালনারেবিলিটি হচ্ছে যে ওটা যে সিস্টেম আমরা করতে যাচ্ছি বা যেখানে করতে যাচ্ছি সেখানকার ভালনারেবিলিটি আমরা খুঁজে পাইছি, কি কি ভালনারেবিলিটি আছে। ওখানে হয়তো এমপ্লয়াররা ভালনারেবল, এমপ্লয়াররা অতটা এডুকেটেড না, সেক্ষেত্রে কি করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ করে। যেমন কি করে, ফিশিং মেল পাঠায়, ফিশিং মেল পাঠায় মানে আপনার ইনফরমেশন গ্যাদার করে তারপর অ্যাটাক করে, এটা হতে পারে। তারপর হচ্ছে যে ওয়ার্ম ছেড়ে দেয়, বা ওখানে হয়তো দেখা গেছে যে অ্যান্টিভাইরাস ভালো ইনস্টল করা নাই, এক্ষেত্রে বট নেট দিয়ে দেয়, বট দিয়ে দেয় অ্যান্টিভাইরাস, মানে অথবা এরা যে কোনো মানে ব্যাট সাইডে এক্সেস করে ওখান থেকে আপনি ট্রোজান হর্স দিয়ে দেয়। ট্রোজান হর্স মানে এরও এক ধরনের কি মানে ওয়ার্ম, ম্যালওয়্যার, যেটা কি করে আপনার পিসি দিয়ে ইনস্টল করে আপনার পিসি থেকে ইনফরমেশন চুরি করে হ্যাকারে পাঠিয়ে দেবে, যে পাঠাইছে তার কাছে পাঠিয়ে দেবে। এরকম আর কি। সো এই 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 জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে মানে মানে অ্যাটাক কিভাবে হতে পারে।
ঠিক আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আমি একদিনে হয়তো সবকিছু আপনাদের পক্ষে আহ, বোঝা হয়তো নাও সম্ভব হতে পারে, বাট অনেকে আছে এখানে, আমি বলবো যে তারা হয়তো অনেকে জানে, অনেকের কাছে হয়তো মনে হবে যে এগুলা কেন এত সময় নষ্ট করছে। বাট এখানে আসলে সবার জন্য একটু তো যাওয়া দরকারই, এই জন্য আমি হাই লেভেলে যাচ্ছি। যদি কারো কোশ্চেন থাকে আরো ডিপ লেভেলে বোঝার জন্য, প্লিজ ফিল ফ্রি টু আস্ক, আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা সরি, আমি নেক্সটে যাচ্ছি। কোশ্চেন হবে যখন ল্যাব রুমে যাবেন না ভাই, তখন দেখবেন অজস্র কোশ্চেন বের হবে, ওকে ওকে, ঠিক আছে, কারণ তখনই দেখবেন যে সবার মুখ থেকে প্রশ্ন বের হবে ভাই। ওকে ফাইন। সবচেয়ে ভালো হবে যখন একটা সাইট ধরে ওটা সাইটের ভালনারেবিলিটি বের করে দেখাবেন আমাদেরকে প্র্যাকটিসটা, এবং ওইটাই কিভাবে অ্যাটাকার কাছ থেকে আমরা ডিফেন্স করতে পারবো দেখাবেন, তখন সবার মুখ থেকে আস্তে আস্তে প্রশ্ন কিউরিওসিটি বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শিওর শিওর, আমি করবো আর কি। আচ্ছা, এরপরে আমরা এখানে একটু আসি যে আমাদের এই যে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা আর কি। ক্লাউড নিয়ে আমরা অনেকে সবাই জানি না, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার আছে? ক্লাউড বলে তো আপনারা, ক্লাউড কিন্তু মানে এখন খুব মানে কি বলবো, হট টক না ক্লাউড। তারপরেও কিন্তু বাংলাদেশে দেখবে যে ওয়ার্ল্ড ওয়াইড, ধরেন অ্যামাজন, গুগল নিয়ে আসছে, মাইক্রোসফট নিয়ে আসছে, রাইট? সবাই কিন্তু ক্লাউড সার্ভিস দিচ্ছে। স্টিল আমাদের দেশে বা অনেকেরাই ক্লাউডে যায় নাই। এর কারণটা আপনাদের কাছে কি মনে হয় বলেন তো, কেউ যদি বলতে পারেন, যে ক্লাউড যেরকম ভাবে মানে ফ্লারিশ হয়েছে বিভিন্ন জায়গায়, স্টিল এক্সপেক্টেড পেনিট্রেট হয় নাই, এক্সপেক্টেড ভাবে এটা ইউজ করা হচ্ছে না, অনেকেরাই বলে থাকে। কেন বলে এটা? ডেটা সিকিউরিটি নিয়ে তাদের কনসার্ন সবার। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু। সিকিউরিটি বিগ ইস্যু কেন? তো মাসুদ ভাই যেটা বললেন সেটা একমত আমি। যদিও ক্লাউড বর্তমানে ওরা চেষ্টা করতেছে মানুষকে প্রুভ করার জন্য, যেখানে আমাদের এখানে আসো, আমরা সিকিউর, আমরা রিলায়েবল, তোমরা আমাকে ইলাস্ট করতে পারো, মানে ইলাস্টিসিটি আছে, যে কোনো ভাবে যেভাবে করা যায় করতে পারো। কিন্তু আসলে মেন কনসার্ন হচ্ছে যে সিকিউরিটি, যেটা সিকিউরিটি ইন্টিগ্রিটিও এখানে কাজ করে। কারণ আমি যখন একজনকে ট্রাস্ট করব, সেরকম একটা ট্রাস্টিনেস থাকতে হবে ওর উপর, যে আমি হ্যাঁ ওকে ট্রাস্ট করতে পারি। কারণ আমি যখন একটা কোনো ডেটা পাঠাচ্ছি তাদের কাছে, সেই ডেটাটা আমি স্যানিটাইজ করে পাঠাতে পারি, আবার র ম্যাটেরিয়ালও পাঠাতে পারি। যখন আমি তাদেরকে ইনফরমেশনটা পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি তাদেরকে ট্রাস্ট করতে না পারি, সেক্ষেত্রে একটা বিরাট একটা সম্ভাবনা থাকে যে আমি হয়তো আমার ডেটাগুলো লস্ট করতেছি। আর এখানে আরেকটা মেন কনসার্ন, যদিও ওরা বলতেছে যে এটা খুবই চিপার হচ্ছে, যদিও বলতেছে যে না আপনাদের আইটি মানে এটা খুবই ইমপ্রুভ করবে। আসলে বেসিক্যালি আমরা যদি লং টার্ম চিন্তা করি, ইন হাউস আর ক্লাউডের মধ্যে, আমরা ইন হাউস যখন কোনো সিস্টেম বিল্ড আপ করি, সেটা যেরকম কস্ট হয়, সেটা লং টার্ম চিন্তা করতে গেলে দেখা যাচ্ছে যে মানে এক্সপেন্সটাও তেমনটা খুব একটা লাভবান হচ্ছে না। তো হয়তোবা এরা চেষ্টা করতেছে, আইবিএম অনেক চেষ্টা করতেছে এদের ইমপ্রুভ করার জন্য, সিকিউরিটিটা কিভাবে চিপার সলিউশন দেওয়া যায়। তারপরে দেখা যাচ্ছে কোনো সময় যদি কোনো অ্যাটাক হয়, তারা কিভাবে তারা প্রিভেন্ট করবে। যেমন ধরেন আমরা একটা যদি ছোট্ট একটা হসপিটাল, ছোট্ট একটা জায়গায় আমরা কাজ করি, নিজের বিল্ড আপ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সিকিউরিটিটা আমাদের নিজের হাতে। অ্যাটাক হলে আমরা সেটাকে রিপেয়ার করতেছি। ওরা কি করে সিম্পলি আর একটা ডাটা সেন্টার থেকে আপনার কানেকশন দিয়ে দিচ্ছে উইদিন মিলি সেকেন্ড। কিন্তু আপনার ডাটার কি হচ্ছে, ডাটাটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে, আপনার লস হয়ে যাচ্ছে। অ্যাজ এক্সাম্পল, আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন আমি এক জায়গায় সেভ করলাম, কোনো হ্যাকার সেটাকে অ্যাটাক করলো, ইনফরমেশন গুলো পেয়ে গেল। আমার প্রোভাইডার আমাকে কি করলো, আমাকে বুঝতেই দিল না যে ওরা হ্যাক হয়েছে। ওরা কি করলো, আমাকে ওই কানেকশন থেকে আরেকটা কানেকশন পাঠিয়ে দিল। অ্যাজ এক্সাম্পল, ইন্ডিয়ান কানেকশন থেকে সিঙ্গাপুর কানেকশন পাঠিয়ে দিল। আমি বুঝতেই পারলাম না যে আমার ডেটা অলরেডি চলে গেছে কার হাতে। তো সেক্ষেত্রে এই বিষয়টা মানে ট্রাস্টনেস এবং রিলায়েবিলিটিটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। হয়তোবা এরা চেষ্টা করতেছে, তবে কতদূর পারবে মানে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে আমি বলবো যে আমি এখনো এতটা মানে মানে আশ্বস্ত না তাদের প্রতি। রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি যে বলবো, হ্যাঁ যে বলছেন অ্যাবসলিউটলি রাইট। মানে এখন সিকিউরিটি যে বিগ কনসার্ন, এই সিকিউরিটির জন্য আসলে হয়তো যাচ্ছে, ডেভেলপ অবশ্যই হচ্ছে, অনেকেই চলে গেছে, বাট কিছু কিছু যেমন ব্যাংকিং সেক্টর গুলো এখন যাতে মানে অনেক চিন্তা করতেছে। প্লাস মানে অনেক অনেক জায়গায় আসলে মানে রেগুলেটরি ইস্যু থাকতে পারে। এগুলো রেগুলেটরি ইস্যু আসলে ওই রিস্ক অ্যান্ড সিকিউরিটি থেকে আসছে আর কি আলটিমেটলি, যে ফিনান্সিয়াল আসপেক্টে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যাতে ক্রস বর্ডার ডাটা ট্রান্সফার করতে না পারে, সেই জন্য আসলে অনেকে এমব্রেগ করে রাখছে আর কি। আলটিমেটলি আছে সিকিউরিটি এবং রিস্ক, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
এটা তো এখানে কি কি সিকিউরিটি রিস্ক থাকতে পারে সেটা নিয়ে আমরা একটু হালকা একটু আইডিয়া নিব যে আসলে কি কি প্রবলেম হতে পারে আর কি। আপনি এখানে একটা গ্রাফে দেখতে পাচ্ছেন যে কি কি জিনিস হতে পারে আর কি, ঠিক আছে। এই যে অ্যাবিউজ হতে পারে, ওরা ম্যালিশিয়াস ইনসাইডার, তাদের ইনসাইডার এমপ্লয়িরা যে এটা হ্যাক করবে না বা স্টিল করবে না বা ব্রিচ করবে না, কিভাবে গ্যারান্টি দেবেন আপনি? প্লাস আপনি যে আপনি নিজের অর্গানাইজেশনে যেভাবে আপনার সিকিউরিটিকে ইনশিওর করেন বা সিকিউরিটি স্ট্র্যাটেজি সেট করেন, সেই স্ট্র্যাটেজি কিন্তু তারা ফলো নাও করতে পারে, তারা স্ট্যান্ডার্ডে আপনাকে যেতে হবে। দে উইল নট লিসেন টু ইউ, তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। যদিও এটা আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট স্টিল এখনো পর্যন্ত হয়তো সবাই এটা বিশ্বাস করতে পারছে না আর কি, যেটা বললেন ভাই না। তারপর হচ্ছে যে আপনার সেপারেশন অফ ডাটা, যেটা বলতেন, সেপারেশন ডাটা প্লাস হচ্ছে যে এটাকে বলে আইসোলেশন যদি বলা হয়, দ্যাটস এ বিগ ইস্যু, বিগ ইস্যু। সেপারেশন মানে ধরেন একই সিস্টেমের মধ্যে আপনাকে অ্যাক্সেস দিয়েছে, আমাকেও দিয়েছে, আমি ব্যাড লোক, আপনি ভালো লোক, আমি কি করব ওখানে ঢুকে ওই আমার ভিএম থেকে আপনি ভিএম এ ঢোকার চেষ্টা করবো আর কি। এই যে ইনসাইডের মধ্যেই একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে কতখানি তারা প্রোটেকশন দিয়ে রাখতে পারতেছে, এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবারে ডাটা লিকেজ হতে পারে ইন বিটুইন। তারপর হচ্ছে যে আপনার এই যে আপনার ওভার দ্য ইন্টারনেট কমিউনিকেশন, এটার মধ্যে ইন বিটুইন ডাটা কমিউনিকেশনের মধ্যে হাইজ্যাকিং হতে পারে, ডাটা ব্রিচ হতে পারে, ঠিক আছে। এই প্রোটেকশনটা সবসময় ভিপিএন করে আমরা কাজ করতে পারি না। এই জিনিসগুলো চিন্তা করে আসলে ধরেন এখানে আমাদের ইনহাউস যে প্রোগ্রামগুলো যদি মানে ডাটাগুলো যদি আমি ওখানে রাখি, তার মানে কি হচ্ছে, আগে আমার নিজস্ব লোকেশন থেকে পাইতাম, এখন বাইরে যাওয়ার জন্য কি হচ্ছে, ইনসিকিউর হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, রাইট। অ্যাটলিস্ট মোট কথা হচ্ছে এখানে দেওয়া আছে এইগুলো কারণ, প্লাস আরো কিছু কারণ আছে। ধরেন লকিং একটা বিষয় থাকে, যে অনেক 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 ক্লাউড কোম্পানি একটা বলে রাখে যে আমার সাথে তোমাকে এতদিনের কন্ট্যাক্টে থাকতে হবে, লকিং থাকতে হবে, তুমি যখন চাইলে অন্য ভেন্ডরে অন্য প্রোভাইডারে সুইচ করতে পারবে না, এর লকিং পিরিয়ড থাকে, বা লকিং এর যদি কন্ডিশন থাকে, সেই কন্ডিশন গুলো নট ইন ফেভার অফ দ্য কাস্টমার, সো দ্যাটস অলসো অ্যান ইস্যু। ঠিক আছে, এই ইস্যুগুলোর জন্য আসলে হয়তো ক্লাউড, বাট ডেফিনেটলি ক্লাউডের অনেকগুলো ফিচার আছে, লাইক মানে এটা বলার অপেক্ষা রাখে না, বেনিফিট গুলো যেটা আর কি, লাইক আপনি চাইলেই আপনি মানে রিসোর্স ইনক্রিজ করতে পারতেছেন মিনিট ইভেন সেকেন্ড, রাইট। তারপরে ডাইনামিক্যালি আপনি পাওয়ার রিসোর্স হচ্ছে মানে ইনক্রিজ হয়ে যাচ্ছে, রিসোর্স ইনক্রিজ হয়ে যাচ্ছে, আবার এটাকে ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আপনার দরকার নাই তখন আপনার মানে ওই চার্জিং মডারেটর ওরকম হয়ে যাচ্ছে। সো লটস অফ ফিচার, লটস অফ ফ্যাসিলিটিস আর দেয়ার, বাট স্টিল এটা পিপলরা কি আছে হয়তো ড্র করছি করে someone drawing the page. অ্যাডমিট করলাম। আমার মনে হচ্ছে যে যিনি শেয়ার করতেছেন ওনার ওখান থেকে হচ্ছে জিনিসটা, কারণ আমাদের কারো এটা তো অ্যাক্সেস থাকার আমার কথা এখান নয়। থেকে হচ্ছে, আমার এখান থেকে হয়তো কোনো চাপ লেগে গেছে। না, এটা হচ্ছে ওই যে অ্যানোনেট একটা অপশন আছে, এটা একটু অফ করে দেওয়ার অপশন আছে আর কি। কোথায় কোথায় সাকিব? অ্যানোনেট যে ভিউ অপশনে যান, ভিউ অপশনে থেকে ডাউন করেন অ্যানোনেট, এটা অফ করে দিলেই হবে। সিকিউরিটি এরা পাচ্ছে না রিমোট কন্ট্রোল। এটা হচ্ছে ওই শেয়ার মেনুতে, আপনার ওই শেয়ার মেনুতে গেলে আপনার ডিসেবল অ্যাটেন্ডি অ্যানোটেশন অপশন পাবেন স্ক্রিন শেয়ার মেনুতে।